তারপরে 2 মাস শেষ। এই সংবিধানে বলা আছে 90 দিন পরে নির্বাচন। দিবেন নির্বাচন আপনি? তো আপনি যে শপথটা নিলেন, এই যে শপথটা পাঠ করলেন, এটা তো শপথ। তো আমার মনে হয় যে সার্জিস 3 মাস এখন আপনি এটা প্রয়োজন পরে আলোচনা করবো, কিন্তু এই যে 90 দিনের আগেই আমাদের একটা ওয়ে আউট করা, যে বিপ্লবী সরকারে আমরা কনভার্ট হওয়া, এই চুপ্পু বা অন্যান্য যা কিছু আছে এগুলো থেকে আমাদের মুক্ত হওয়া খুব জরুরি। না হলে এই বিপ্লব ব্যাহত হবে। 18 বছর ধরে যারা সুবিধা নিয়েছেন, এরকম 18 জন যদি উপদেষ্টা মন্ডলীতে থাকেন, তাদেরকে দিয়ে কাজ হবে না। ব্রতি আপা, বেলা আপাদেরকে দিয়ে কিছু হবে না। নূরজাহান বেগমকে তো আমি খুঁজেই বেড়াচ্ছি, স্বাস্থ্য অবস্থা শেষ। ওই গান আছে না, নূরজাহান নূরজাহান সিন্ধু নদীতে ভেসে, এইটা গাইতে হবে এখন। উনি কোথায়? ওনার কি ভূমিকা? কোথায় উনি? মেডিকেল সেক্টর শেষ। এই যে চিকিৎসা হচ্ছে না, ওনার দায় নাই? অবশ্যই ওনার দায় আছে। সব আওয়ামী লীগের লোকজন বসা আছে, তারা এই ছাত্রদের প্রতি সহমর্মী হবে? ওইভাবে হবে না। তো আরেকটা যে কথা, এই যে ধরেন আমরা গতকাল দেখলাম যে মায়ের ডাকের তুলির বাসায় তার বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে যে 2016 সালে নাকি তার বিরুদ্ধে কি ছিল না ছিল ইত্যাদি। তো আমার কেন যেন মনে হচ্ছে জেনারেল ওয়াকার সহ সেনাবাহিনীর যে ভূমিকা, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। এখনো মনে রাখতে হবে হাসিনার অনুগত বাহিনী এখনো শক্তিশালী সেনাবাহিনীর ভেতরে। বিভিন্ন নিউজ মিডিয়ায় হস্তক্ষেপ করা। এনটিএমসি কি পরিবর্তন হয়েছে? হয় নাই। এনটিএমসি যে কাজগুলো করতে, সে কাজগুলোই অব্যাহত আছে। বিভিন্ন জায়গায় অনেক কিছু আছে। তো সেই জায়গাগুলোয় আমি আপনাদেরকে বলবো যে সতর্কতার সাথে আরো বলিষ্ঠভাবে আপনাদের ভূমিকা রাখুন, কারণ আমাদের কাছে অনেক খবরই আসে যেগুলো ভালো ঠেকছে না আর কি। ভালো ঠেকছে না। আমার মনে হয় যে এই জায়গাতে জাস্ট এই দুটো বিষয় আপনাকে বলবো। আপনার জাস্ট সংক্ষিপ্ত একটা মন্তব্য দিয়ে আমরা ইলিয়াসের কাছে যাব। আমার জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলি, বিগত 16 বছরে, বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছি 2017 সালে। এরপর থেকে আমরা এমন একটি কালচারের ভিতর দিয়ে আমাদেরকে যেতে বাধ্য করা হয়েছে, যেই কালচারটি হচ্ছে যা বলছে তার সাথে একাত্মতা ঘোষণা করা, সহমত বলা, যদি আপনি না বলেন তাহলে আপনাকে ট্যাগ দেয়া, অথবা চুপচাপ একদম মুখে স্টেপ দিয়ে একদম চুপ করে বসে থাকা। এমন একটি কালচারের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। সেই জায়গায় তখন আসলে এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আমরা ধীরে ধীরে আপনাদের সহ আমাদের যে ভাইরা আসলে বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে তাদেরকে বাধ্য করা হয়েছে, মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে, যারা এই দেশ ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য বাইরে থেকে কথা বলা শুরু করেছে। তাদের যখন এই কথাগুলো বিভিন্ন অনলাইন ভিত্তিক, বিভিন্ন টক শো বলি, বিভিন্ন এরকম লাইভ বলি বা অন্যান্য প্রোগ্রাম বলি, এগুলোর মাধ্যমে শোনা শুরু করি, তখন আসলে প্রথম আমাদের চিন্তার ভিতরে নতুন করে একটি খোরাক সৃষ্টি হয়। তখন আমাদের চিন্তার ভিতরে নতুন করে একটি বৈচিত্র্য সৃষ্টি হয়, এবং সেই প্রথম আমরা ওই সহমত শব্দটিকে আবার প্রশ্ন করতে শিখি। সেই প্রশ্নটি, এটি সত্য, অধিকাংশ প্রশ্ন আমরা মনে মনে করেছি। এটি সত্য, অধিকাংশ প্রশ্ন আমরা ফেসবুকে লিখে আবার অনলিমি করে দিয়েছি। এটিও সত্য যে অধিকাংশ প্রশ্ন আমরা বলতে গিয়ে থেমে গিয়েছি, কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা ওই প্রশ্নটি করা শুরু করেছি, হোক যে কোনো ফরম্যাটে। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে মনে করি, বা আপনারা যারা রয়েছেন দেশ দেশের মানুষের কথা চিন্তা করেন, আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাগুলো তুলুন। আমরা আমাদের আপনাদের এই আইডিয়া গুলো, নতুন ইনসাইট গুলো রাষ্ট্র পরিচালনার জন্য, দেশের মানুষের জন্য এগুলো আসলে জানতে এবং শুনতে চাই। এবং আমরা বিশ্বাস করি আপনারা যে বিভিন্ন ভাবে এই যে প্রশ্নগুলো করছেন, বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রেসিডেন্ট চুপ্পু থেকে শুরু করে সংবিধানের বিষয়গুলো, বিশ্বাস করুন এই প্রশ্নগুলো আমাকে এই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবাবে, আবার নতুন করে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করার জন্য একটি চাপ সৃষ্টি করবে আমার ভিতরে, যেটি আমার আসলে করা প্রয়োজন। আমাকে এই বিষয়গুলো তারা সমৃদ্ধ হতে উৎসাহিত করবে। সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে চাই যে আপনাদের এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কোনো একটি জিনিসকে প্রশ্ন করা, এটি অব্যাহত থাকুক। এবং এটা সত্যি যে ওই মুহূর্তে, ওই দিন 5ই অগাস্ট পরিস্থিতি বিবেচনা এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, যদি আমরা হাতে হয়তো 7 দিন সময় পেতাম এই সিদ্ধান্তগুলো হতো না।
পরিস্থিতি বিবেচনায় রাত 4টার দিকে আমাদেরকে ডিক্লেয়ার করতে হয়েছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা কে হবে। এটা তো রাত 4টার দিকে ভোর 5টায় ফজর আজানের সময় ডিক্লেয়ার করার বিষয় ছিল না। কিন্তু বিভিন্ন দিক থেকে এরকম যে বিভিন্ন অপচেষ্টার নীল নকশার গন্ধ পাওয়া যাচ্ছিল, পরিস্থিতি বিবেচনা অনেক কিছুই করতে হয়েছে, অনেক নামকে অনেক ভাবে দিতে হয়েছে, যেটা ছিল আসলে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জিনিস চিন্তা করে, বিভিন্ন বিষয় চিন্তা করে। আমরা যারা, আপনারা এটা জানেন যে আমরা আসলে জীবনের প্রথম আমরা এখানে যারা রয়েছে এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, ঠেকছি, শিখছি, নিজেকে সংশোধন করছি। তো এই জায়গাগুলো থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গাগুলোতে এই কাজগুলো অব্যাহত রাখুন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, আমার বাংলাদেশের পতাকার মানচিত্রের জন্য। সার্জিস, আমরা যারা কাজ করছি, ধরেন বিদেশ থেকে আমেরিকা, প্রায় 10 বছর তো হয়ে গেল নির্বাসনের, আমরা 9 মাস জেলে ছিলাম, আমেরিকায় আসছি প্রায় 9 বছর চলছে। তো ধরেন এর মধ্যে ধরেন আমার ছোট বোনকে অ্যারেস্ট করছে, আমার সম্পত্তি গ্রাস করছে, বহু রকমের কিছু করেছে। কিন্তু আমাদের কাজের মূল জায়গাটা হচ্ছে আমার দেশ, আমার দেশকে ভালোবেসেই সবকিছু করা। না হলে আমরা অন্যভাবে অনেক কিছু করতে পারতাম, মানে সেই অনেক সুযোগ ছিল। আপনি জানেন যে ফ্যাসিবাদ নানাভাবে গ্রাস করার চেষ্টা করে। তো আমি চাই যে আপনারা যেন ব্যর্থ না হন, কারণ এই ব্যর্থতা আর বুকে রক্ত আমরা চাই না, আর মানুষ আহত হোক, মানুষ কষ্ট পাক আমরা চাই না। আপনাদের এই বিপ্লবটা যেন সক্রিয় থাকে। সেনাবাহিনীর যে ভূমিকা, মানে আমি ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার দুজনকে এখন পর্যন্ত সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রেখে ব্ল্যাঙ্ক চেক দিতে চাই যে তারা যে ভূমিকায় ছিলেন সেই ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধা এবং সমর্থন এখনো আছে। তবে সেটি কয়দিন থাকবে, কয়দিন, আমরা এটা কিন্তু আনলিমিটেড টাইমের জন্য দেওয়া হয়নি। মানে আমরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি, কারণ তারা যতই মহান হন, তারা এই দেশেরই মানুষ। এই দেশের উপরে তাদের কোনো তাদেরকে স্থান দেওয়ার কোনো সুযোগ নাই। ইলিয়াস, আপনার কাছ থেকে শুনি, আপনি অনেকক্ষণ ধরে শুনছেন, সার্জিসের সঙ্গে অনেক কথা শুনলেন, মিনার ভাই, শরীফ এবং মাসুম মাহবুব আলোচনা করলেন। আপনার কাছ থেকে আপনার অভিমত একটু জানি আমরা। কনক ভাই, ধরেন বক্তব্য শুনছিলাম, আমি খুব অবাক হলাম যে সার্জিস আলমের এত অভিযোগ, এটা আমাকে খুব অবাক করলো যে তাহলে আমরা মানে কার অপেক্ষায় আছি। আমি তো মনে করতাম যে হয়তো সার্জিসটা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ওনাদের পছন্দের লোকজনই হয়তো কাজ করছে। আমি না প্রথম আমাকে আপনি বক্তব্য দিতে দিয়েছেন যখন, তখন আমার মনে হচ্ছিল যে আমার কথাগুলো শুনে হয়তো সার্জিস কিছুটা রাগ করবে কিনা, হ্যাঁ, যে ইলিয়াস ভাই আমাকে ডাকলো এখানে, ডেকে এইভাবে কথাবার্তা বলছে। তো মানে আমি জানি না যে আমার এখন মনে হচ্ছে কি জানেন, বাংলাদেশে 5 তারিখ থেকে আজ পর্যন্ত যেই সময়টা, এই সময়টা শুধুই মাত্র আওয়ামী লীগকে কিছুটা প্লেস করে দেওয়ার জন্য একটা কার্যক্রম চলছে, এর বাইরে আর কোনো কিছুই হচ্ছে না। আপনি যদি যেই ছাত্ররা নিহত হয়েছে 5 লাখ টাকা করে তাদের দিতে দেওয়া হবে, সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো। 5 লাখ টাকা করে কিসের জন্য? বাংলাদেশে প্রতিদিন রিজার্ভ বাড়ছে। যদি আমি বলেছি, এর আগেও বলেছি যে যদি প্রয়োজন আমাদের কাছে টাকা চান, আমরা ফান্ড কালেক্ট করব। আমরা প্রতিদিন অন্তত এক একটা দেশ থেকে 10 কোটি, 15 কোটি, 20 কোটি যা প্রয়োজন হয় আমরা টাকা পাঠাবো। বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে, টাকা পয়সা তাদের কাছে কিছুই না। তো আমি যদি নাকি মনে করি যে এই সরকার যে অবস্থার ভেতরে আছে সেই অবস্থায় থেকে তারা আসলে বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চায়, তাহলে এই সার্জিস আলমরাই তো সবচাইতে সবার মানে সামনে ছিল। মানে তাদের কথাই যদি শোনা না হয়, তাহলে সরকার শুনছে আসলে কার কথা? আপনি দেখেন মাহমুদুর রহমান আজকে যে অবস্থার ভেতরে, মাহমুদুর রহমানকে নিয়ে কেন কথা হবে না? মাহমুদুর রহমান কেন সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে না? মাহমুদুর রহমানকে নিয়ে ত্রিমুখী একটা মানে সমস্যা তৈরি করা হয়েছে। এক হচ্ছে এই যে সাংবাদিকতায় গণমাধ্যমে যারা আছে, সেই সাংবাদিকটা তো এতদিন মাহমুদুর রহমানকে দেখতে পারে নাই, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে এখন যারা উপদেষ্টা আছে তাদের ভেতরে অনেকের ধরেন পেটে লাথি পড়বে, কারণ মাহমুদুর রহমান তো এখন সত্য কথা বলবে, যা সত্য সেটা লিখতে যাবেন, অথবা তিনি উপদেষ্টার পদেও যেতে পারেন। এসব নিয়ে তাদের ভেতরে একটা সমস্যা তৈরি হতে পারে। আলী ইমাম মজুমদারদের এই একটা সমস্যা আছে, আর ভারতের সমস্যা তো আছেই। তো আপনি সব জায়গাগুলোতে যদি এখন দেখেন, এখনো পর্যন্ত কিন্তু এই ভারতই বসে আছে। আমি যখন কথা বলছিলাম মানে শুনছিলাম যখন, ওই সময় আমাকে একজন কয়েকটা লিঙ্ক পাঠালো।
আমি লিঙ্কটা আগেই চেয়েছিলাম, সে লিঙ্কগুলো পাঠালো যে কোন কোন টেলিভিশন পত্রিকা আজকে নিউজ করেছে যে পাহাড়ে একজন শিক্ষককে গণধোলাই দিয়ে মারা হয়েছে। কেন জানেন? ওই শিক্ষক নাকি একজন পাহাড়ি মেয়েকে ধর্ষণ করছিল। আমি এখন পর্যন্ত সময় টেলিভিশন আর হচ্ছে কালবেলা এই দুইটা নিউজের লিঙ্ক দেখলাম। সময় টেলিভিশনের এত সাহস, এখনো পর্যন্ত তারা কমল দেখে তাদের টেলিভিশনের সাথে রেখেছে। তারা এখন নিউজ করেছে যে একটা মেয়েকে গণধর্ষণ, একজন শিক্ষক মারা গেল। টেলিভিশনের কোথাও আমি কোনো বক্তব্য পেলাম না, কারো কোনো অভিযোগ পেলাম না। ওই শিক্ষকের পরিবার কিংবা ধর্ষিতার পরিবার কারো কোনো অভিযোগ নাই। কতগুলো পাহাড়ি চাকমা তারা মানে পাহাড়িরা তারা মারছে। এই পাহাড়ে যারা মানে উদ্বাস্তুর মতো যারা এখানে বিভিন্ন সময় এসে ঢুকে পড়ে তারপরে এখন নিজেদেরকে আদিবাসী তারপরে বাংলাদেশি মনে করছে, তারা আদিবাসীও না, উপজাতীয় না, বাংলাদেশিও না। এরা এখানে এসেছিল, এদেরকে ওইখান থেকে তাড়াই দিতে হবে। যত দ্রুত তাড়ানো যাবে পাহাড় তত দ্রুত স্বাভাবিক হবে। তারা আজকে তাকে গণধোলাই দিয়ে মেরেছে। আমাকে যে লিঙ্কটা পাঠিয়েছে সে ওইখানে থাকে। সে বলছে যে ভাই এই শিক্ষক অত্যন্ত সম্মানিত একজন মানুষ, সে এই পাহাড়িদের বিরুদ্ধে কথাবার্তা বলতো। পাহাড়ি যে বাংলা